আমরা আজকে নিউটন ফ্লো এর নেক্সট পোরশনটা পড়ব। ওকে, আগের দিনে ওই কপি কলের মধ্যে দিয়ে যে বস্তুর গতি মাস পুলি সিস্টেম সেটা পড়েছিলাম। তো আজকে আমরা মূলত মোশন অফ লিফট দিয়ে স্টার্ট করব। ওকে, মানে লিফটের গতি, লিফটের মধ্যে যদি অবজেক্ট থাকে সেই অবজেক্ট যে নর্মাল রিঅ্যাকশনটা ফিল করে লিফটের গতির জন্য সেটা আমরা পড়ব। তো আমরা এটা আমাদের বাস্তব এক্সপিরিয়েন্সও দেখেছি যে আমরা যখন একটা লিফটের মধ্যে থাকি, লিফট যদি উপর দিকে উঠে একটা নির্দিষ্ট অ্যাক্সিলারেশন নিয়ে, তাহলে আমাদের মনে হয় অ্যাপারেন্টলি যে আমাদের ওয়েটটা বেড়ে গেছে, নিজেদেরকে ভারী লাগে। আবার লিফট যখন নিচের দিকে নামে একটা পার্টিকুলার অ্যাক্সিলারেশন নিয়ে, তখন দেখা যায় যে মনে হয় আর কি আমাদের যে আমাদের ওয়েটটা কমে গেছে। তো এটা কিসের জন্য হয় না, এটা মূলত হয় যে অবজেক্ট লিফটের মধ্যে থাকে বা যে ব্যক্তি লিফটের মধ্যে থাকে তার উপরে যে নর্মাল রিঅ্যাকশনটা অ্যাক্ট করছে সেই নর্মাল রিঅ্যাকশনটা ভ্যারি করে। কারণ আমাদের যে ওয়েটটা যেটা আমরা ফিল করি সেটা আমরা নর্মাল রিঅ্যাকশনের থ্রু দিয়ে ফিল করি, আমাদের অ্যাকচুয়াল ওয়েট আমরা ফিল করতে পারি না। বিকজ আমরা কোনো একটা সারফেসকে যে ওয়েটটা আমরা অ্যাপ্লাই করি, না আমাদের যে ওয়েট সেটা সারফেসের উপরে আমরা প্রয়োগ করি বা অ্যাপ্লাই করি, সারফেস তখন আমাদের একটা নর্মাল রিঅ্যাকশন দেয়, এই নর্মাল রিঅ্যাকশনটা আমরা ফিল করতে পারি। তার মানে আমরা যে ওয়েটটা আমাদের ফিল করি সেটা আমাদের অ্যাকচুয়াল ওয়েট সবসময় হয় না, আমরা ইন টার্মস অফ নর্মাল রিঅ্যাকশন আমরা সেটা ফিল করি। এই মুহূর্তে আমি এখানে বসে আছি, আমি যে ওয়েটটা ফিল করছি, যে ওয়েটটা আমি সারফেসকে দিয়েছি, সেই ওয়েটটা সারফেস আমাকে ঘুরিয়ে ইন টার্মস অফ নর্মাল রিঅ্যাকশন আমাকে দিচ্ছে। বাট এই নর্মাল রিঅ্যাকশনটা আমার স্টেটের উপর, মোশন অফ স্টেটের উপরে ভেরি করবে। তাহলে লিফটের মধ্যে যখন আমি চেপে থাকি তখন কি হয়, যেহেতু আমার একটা ভার্টিক্যাল মোশন হয়, কাজে আমার এই নর্মাল রিঅ্যাকশনের উপর একটা এফেক্ট পড়ে, যার জন্য কি হয় আমার নর্মাল রিঅ্যাকশনটা ভেরি করে এবং কখনো আমার নিজেকে হালকা মনে হয়, কখনো আমার ভারী মনে হয়। সেটা কিভাবে হয় আমরা নিউটনস ল এর সাহায্যে সেটা আমরা বোঝার চেষ্টা করি। ওকে, তার মানে আমাদের আজকে টপিক অফ ডিসকাশন মেনলি যেটা হবে সেটা হচ্ছে মোশন অফ লিফট। মোশন অফ লিফট, ওকে, লিফটের গতি, লিফটের গতি। কতগুলো কেস আমরা এখানে পরপর আলোচনা করব। প্রথমে আমি কেস 1 বলি, কেস 1। ওকে, তাহলে আমি এখানে একটা সাপোজ যেটা হচ্ছে একটা লিফট, আমার লিফটের মধ্যে আমার একটা অবজেক্ট আছে। ওকে, লিফটের মধ্যে আমার একটা অবজেক্ট রয়েছে, সাপোজ এই অবজেক্টের মাস m। তাহলে প্রথমে আমি মনে করছি কেস 1 আমি ধরে নিচ্ছি যে লিফটটা স্থির আছে বা সমবেগে গতিশীল, তার মানে লিফটের অ্যাক্সিলারেশন 0। লিফটের যে অ্যাক্সিলারেশন ডাউনওয়ার্ড হোক বা আপওয়ার্ড হোক সেই অ্যাক্সিলারেশন 0। লিফটের যদি অ্যাক্সিলারেশন 0 হয়, কখন অ্যাক্সিলারেশন 0 হতে পারে, লিফটের ভেলোসিটি 0 হতে পারে, মানে লিফট স্থির অবস্থায় থাকতে পারে, অথবা কি হতে পারে লিফটের ভেলোসিটিটা কনস্ট্যান্ট হতে পারে। কনস্ট্যান্ট ভেলোসিটি অথবা স্থির অবস্থায় যদি লিফট থাকে, সেই সময় আমি যদি লিফটের গতিটাকে বিবেচনা করি তার অর্থ হচ্ছে এর অ্যাক্সিলারেশন 0। সেটাকে আমি কেস 1 বলছি। লিফটের যদি অ্যাক্সিলারেশন 0 হয় তাহলে আমরা আমাদের যে ওয়েটটা হবে সেই ওয়েটটা আমাদের নর্মাল ডিরেকশনের সঙ্গে সমান হবে। আমরা স্বাভাবিক অবস্থায় যে ওয়েটটা ফিল করি আমরা সেই ওয়েটটাই ফিল করব। যদি আমরা স্মল m ভরের অবজেক্ট দেখি, এর উপরে কি কি ফোর্স কাজ করছে মূলত, না এর উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স mg এন্ড নরমাল ডাইরেকশন n কাজ করছে। তাহলে আমি যদি এখানে বলি ইকুয়েশন অফ মোশন, নিউটনস ইকুয়েশন অফ মোশন আমি যদি এখানে বলি তাহলে কি হবে, সামেশন fy, যেহেতু y অ্যাক্সিস বরাবর যাচ্ছে, ইজ ইকুয়াল টু 0। কেন 0? বিকজ অ্যাক্সিলারেশন ইজ 0। তাহলে আমার এখানে কি হবে, n মাইনাস mg ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স n ইজ ইকুয়াল টু mg। তার মানে আমি এখানে বলতে পারি যে আমার যে নর্মাল রিঅ্যাকশন, আমার যে লম্ব প্রতিক্রিয়া বল, সেই লম্ব প্রতিক্রিয়া বল কি হচ্ছে, ইজ ইকুয়াল টু ওজন, বস্তুর ওজন। তার মানে আমার ওজন যেটা আমি ফিল করছি বা কোনো একটা অবজেক্ট যেটা ফিল করছে বা কোনো পার্সন যেটা ফিল করছে সেটা কোনো পরিবর্তন হচ্ছে না, সেটা সেম থাকছে। দিস ইজ দ্য কেস 1 when lift is in motion or in rest but its velocity is constant. Okay, so this is one of the case.
এবার আমরা দেখবো যদি লিফটটা একটা নির্দিষ্ট অ্যাক্সিলারেশন নিয়ে গতিশীল হয়। সাপোজ আমি ধরে নিলাম যে লিফট এ ত্বরণ নিয়ে গতিশীল। এবার ওকে, তাহলে সেটা আমরা কেস 2 বলবো। তাহলে লিফটে যদি আমাদের এ ত্বরণ নিয়ে গতিশীল হয়, কেস 2। লিফট যদি আমাদের এ ত্বরণ নিয়ে গতিশীল হয়, ঊর্ধ্বমুখী গতিশীল হচ্ছে প্রথমে। তাই যদি ঊর্ধ্বমুখী গতিশীল হয় তাহলে আমার ইকুয়েশনের মোশনটা কি হবে? ইকুয়েশনের মোশন হবে সামেশন এফ ওয়াই ইজ ইকুয়াল টু summation fy is equal to ma, fy is equal to ma, n minus mg is equal to ma, কারণ n is equal to কত হয়ে যাবে? mg plus m। তার মানে কি হচ্ছে, আমার লম্ব প্রতিক্রিয়াটা আমি দেখতে পাচ্ছি আমার যে অ্যাকচুয়াল ওয়েট mg তার থেকে হচ্ছে বেশি হচ্ছে, m এর পরিমাণ বেশি হচ্ছে। তাহলে আমি বলতে পারি আমার লম্ব প্রতিক্রিয়া যেটা n আমি দেখতে পাচ্ছি, লম্ব প্রতিক্রিয়াটাই আমরা ফিল করি। বারবার আমি এটাই বলতে চাইছি। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে লম্ব প্রতিক্রিয়াটা হচ্ছে যে গ্রেটার দেন বস্তুর ওজন, গ্রেটার দেন বস্তুর ওজন। লম্ব প্রতিক্রিয়া যদি বস্তুর ওজনের থেকে বেশি হয় তাহলে কি হবে? আমরা বেশি ওয়েট ফিল করবো। কখন? যখন লিফটের উপর দিকে উঠে। আমরা দেখেছি বাস্তবে তাই হয়, এবং সেটা আমি এখানে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করতে পারছি বা ইউজিং নিউটনস ল। ওকে, সিমিলারলি যদি এর অ্যাক্সিলারেশনটা নিচের দিকে হয় তখন কি হবে? সাপোজ দিস ইজ ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন, if we take the acceleration as downward direction, নিম্নমুখী যদি গতিশীল হয় লিফট, ওকে, যেটা আমরা কেস 3 বলবো। কেস 3 বলবো, সেক্ষেত্রে সামেশন এফ আইটা আমাদের কি হবে? আমাদের এখানে এমজি রে গ্রেটার হবে এন এর থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এমজি মাইনাস এন ইজ ইকুয়াল টু এম এ। কারণ কি, এখানে ডাউনওয়ার্ড ডিরেকশন আমি কি বলেছি যে এক্সিলারেশনের ডিরেকশনে আমরা পজিটিভ ধরবো সবসময়। তাহলে এক্সিলারেশন ডাউনওয়ার্ড আছে, ওই জন্য এমজিটাকে আগে লিখলে এমজিটাকে পজিটিভ ধরেছি, এনটাকে নেগেটিভ। তাহলে এমজি মাইনাস এন ইজ ইকুয়াল টু এম, তাহলে এন ইজ ইকুয়াল হয়ে যাচ্ছে এমজি মাইনাস এন। তাহলে এখানে আমরা কি দেখছি, আমার অ্যাকচুয়াল ওয়েটটা থেকে এম এ পরিমাণ বাদ চলে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, আমার নর্মাল ডিরেকশনটা কমছে। তার মানে কি, আমি যেটা ফিল করছি নর্মাল ডিরেকশন সেটা কমে যাচ্ছে, মানে আমি আমার যে অ্যাকচুয়াল ওয়েট যেটা আমার ফিল করার কথা ছিল তার থেকে আমি কম ফিল করছি, মানে আমার নিজেকে হালকা বলে মনে হবে। তার মানে লিফট যখন নিচের দিকে গতিশীল হয় আমরা ওই জন্য দেখেছি যে আমাদেরকে হালকা মনে হয়। তার কারণ কি না, লম্ব প্রতিক্রিয়া ইজ লেস দেন বস্তু হইল, লম্ব প্রতিক্রিয়া লেস দেন বস্তু হইল। ইট ক্লিয়ার? এইবারে যদি এমন হয়, কেস 4 যেটা আমরা ডিসকাস করতে চাইবো, যদি এমন হয় যে অ্যাক্সিলারেশনটা এটা ইকুয়াল টু জি হয়ে যায়, অর্থাৎ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনে যদি লিফটটা নিচের দিকে নামে, তাহলে সেক্ষেত্রে কি হবে? দিস ই এ শুড বি রিপ্লেসড বাই জি, সো দিস এ শুড বি রিপ্লেসড বাই জি, দিস এ শুড বি রিপ্লেসড বাই জি, and in that case normal reaction will be 0. তার মানে আমরা বুঝতে পারছি যে নর্মাল রিঅ্যাকশনটা 0 হয়ে যাবে কখন না, যদি লিফটটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনে ডাউনওয়ার্ড ডিরেকশনে নামে, সেক্ষেত্রে তার নর্মাল রিঅ্যাকশন 0। এবং নর্মাল রিঅ্যাকশন 0 মানে আমি কি বলেছিলাম যে নর্মাল রিঅ্যাকশন হচ্ছে কি ওয়ান টাইপ অফ কন্ট্যাক্ট ফোর্স। নর্মাল রিঅ্যাকশনটা মূলত আমি কি বলেছিলাম? কন্ট্যাক্ট ফোর্স। এই ফোর্সটা তখনই উৎপন্ন হবে যখন অবজেক্টটার কোনো একটা সারফেসের সঙ্গে কন্ট্যাক্ট থাকবে। বাট আমি যখনই দেখতে পাচ্ছি যে n ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তার মানে কি নিশ্চয়ই এই সারফেসের সঙ্গে কন্ট্যাক্ট আমার লস হয়ে গেছে। তার মানে এই অবজেক্টটা জাস্ট একটু উঠে যাবে, জাস্ট অবজেক্টটা সারফেসের কন্ট্যাক্টটাকে লস করবে। তার মানে কি এই কোনো রিঅ্যাকশন ফোর্স ফিল করবে না। তার মানে কি এই বস্তুটার যে ওয়েট সেটা শূন্য মনে হবে, তারা যে আপাত ওজন সেটা শূন্য মনে হবে। এবং এই যে অবস্থাটা এটাকে ওয়েটলেসনেস বা ভারহীনতা বলা হয়। এইটাকেই বলা হচ্ছে ওয়েটলেসনেস বা আমি বলতে পারি ভারহীনতা, ওয়েটলেসনেস বা ভারহীনতা। বুঝেছি ক্লিয়ার? নাও এবারে যদি এমন হয় যে এই লিফটের যে অ্যাক্সিলারেশনটা সেটা জি এর থেকেও বেশি বা ডাউনওয়ার্ড ডিরেকশন, বাট আমি চাইছি এর অ্যাক্সিলারেশনটা জি এর থেকেও বেশি করব।
তাহলে কি পজিশনটা হবে? দিস ইজ মোস্ট ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কেস। নাম্বার 5, কেস নাম্বার 5, যদি এটা আমার গ্রেটার দেন জি হয়, তাহলে এ ইকুয়াল টু 0 হলে কি হচ্ছে, আমার কন্ট্যাক্টটা জাস্ট লস হয়ে গেছে। তাহলে আমার যদি কন্ট্যাক্টটা লস হয়ে যায়, মানে যদি এরকম একটা সিচুয়েশন, দিস কাইন্ড অফ সিচুয়েশন যদি হয়, জাস্ট অ্যাবাউট টু লস দ্য কন্ট্যাক্ট, তার মানে কি এই বস্তুটার সঙ্গে লিফটের কোনো সম্পর্ক নেই। তাহলে এই বস্তুটা এখন কিসে আছে, ভেসে আছে, তার মানে এই বস্তুটার নিজস্ব অ্যাক্সিলারেশন কিন্তু জি। আর যখন n ইকুয়াল টু 0 হচ্ছিল, তখন গ্র্যাভিটি এই লিফটের যে অ্যাক্সিলারেশন সেটাও জি, কারণ দুজনে জি অ্যাক্সিলারেশনে নামছিল। এখন যদি লিফটের অ্যাক্সিলারেশনটা গ্রেটার দেন জি হয়ে যায়, তার মানে কি হবে, এই লিফট এর থেকে তাড়াতাড়ি নামবে। তাহলে লিফটের পজিশনটা, বস্তুটার পজিশনটা যদি নেক্সট পজিশনটা যদি এদিকে চলে যায়, তাহলে লিফটটা কিন্তু বস্তুর দিকে এগিয়ে আসবে, কারণ লিফটের এখন অ্যাক্সিলারেশনটা বেড়ে গেছে। তাহলে লিফটের নেক্সট পজিশনটা যেটা হবে, লিফটটা এবারে কি হবে, সেকেন্ডে লিফট এবারে বস্তুটার দিকে এগিয়ে আসবে। লিফট এরকম ভাবে কিন্তু বস্তুটার দিকে এগিয়ে আসবে, because the acceleration of lift is more than the acceleration of this object, and in that case কিছুক্ষণের পরে মধ্যে কি হবে, এই লিফটের যে রূপটা, তার যে ছাদটা, সেটা এই বস্তুটার কাছে চলে আসবে, এবং বস্তুটা কি হবে, কিছুক্ষণের মধ্যেই লিফটের ছাদে আটকে যাবে। This kind of situation will appear. যে বস্তুটা লিফটের ছাদে আটকে যাবে এবং বস্তুটা লিফটের সঙ্গে সেম অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে আসবে। তার মানে কি, এই সময় এই পরিস্থিতিতে যদি লিফটের অ্যাক্সিলারেশন গ্রেটার দেন জি হয়ে যায়, অভিকর্ষের ত্বরণ অপেক্ষা যদি বেশি হয়ে যায়, তাহলে কি হচ্ছে, লিফটের মধ্যে থাকা সমস্ত বস্তু লিফটের ছাদে গিয়ে আটকে যাবে। and this kind of situation is called super weightlessness. এটাকে বলা হচ্ছে কি, সুপার ওয়েটলেসনেস বা অতি ভারহীনতা, সুপার ওয়েটলেসনেস, অথবা আমি এটাকে বলতে পারি অতি ভারহীনতা। Okay, so this is all about the motion of lift. Okay, now our next topics হচ্ছে যে বলের ঘাত এবং ঘাত বল। বলের ঘাত এবং ঘাত বল। ওকে, তো বলের ঘাত ব্যাপারটা কি আর ঘাত বলের ব্যাপারটা কি একটু বোঝার চেষ্টা করব। তো বলের ঘাত হচ্ছে বল আর সময়ের গুণফল, মানে কোনো একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের উপরে সাপোজ আমরা একটা অবজেক্টের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, বাট সেই ফোর্সটা হয়তো আমি টি সময় ধরে অ্যাপ্লাই করছি, টি টাইম ধরে অ্যাপ্লাই করছি। অবজেক্টের উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই করছি সেটা তুমি টি টাইম ধরে অ্যাপ্লাই করছি, তাহলে এই বল আর সময়ের যে গুণফল, এটাকে বলা হচ্ছে বলের ঘাত, এটাকেই বলা হচ্ছে বলের ঘাত। আর ঘাত বলটা কি না, ঘাত বলটা হচ্ছে যদি টিটা ভেরি স্মল হয়, টিটা যদি স্মল হয়, মানে খুব কম সময় ধরে যদি বলটা প্রয়োগ করা হয়, যেমন আমরা যখন ফুটবলে কিক করি, কোনো একটা ব্যাট দিয়ে যখন আমরা কোনো একটা বলকে আঘাত করি, সেটা কি হয়, ভেরি স্মল টাইম জুড়ে হয়, তখন সেটাকে ঘাত বল বলা হয়। ওকে, বাট দিস ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য ইনভলভিং টাইম ইজ সিগনিফিক্যান্ট। যখন আমাদের এই টাইমটা একটা নির্দিষ্ট সময় জুড়ে হচ্ছে, তখন আমার সেই ঘাত বলটা কত হবে সেটা জানতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে নির্ণয় করবো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি একদম ইজিলি এই ব্যাপারটা করতে চাই, ফ্রম নিউটনস ল থেকে আমরা করতে পারবো, কারণ অ্যাকর্ডিং টু নিউটনস ল আমরা জানি ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। আর অ্যাক্সিলারেশন এ মানে কত, ভি মাইনাস ইউ বাই টি, দিস ইজ এফ। সো এখান থেকে আমরা বলতে পারি এফ টি সমান এম ভি মাইনাস এম। এবারে এই এফটিটা কি, এফটিটাকেই আমি বলের ঘাত বলছি, বল ইন্টু সময়ের গুণফল। এটাকে সাধারণত জে দিয়ে প্রকাশ করা হয়,
বা অনেক সময় আই দিয়ে প্রকাশ করা হয়, আই, বলের ঘাত আই। এটা মানে কি ভরবেগের পরিবর্তন। তার মানে আমি বলতে পারছি যে বলের ঘাত সমান অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইম্পালস মোমেন্টাম থিওরাম, যে বলের ঘাত যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করছি সেটা আসলে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি called impulse momentum theorem. Impulse momentum theorem মানে কি ভর ঘাত এবং ভরবেগ সংক্রান্ত উপপাদ্য বা ঘাত বলের সঙ্গে ভরবেগের যে সম্পর্ক। ওকে, তো এটাকে আমি মোর জেনারেল ওয়েতে করতে পারি বা ইউজিং দ্য জেনারেল ফর্ম অফ নিউটনস ল। আমি বারবার বলেছি আমাদের নিউটনস ল জেনারেল ফর্ম কি ছিল, এফ ভেক্টর ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি। সো হোয়াট উইল বি ডিপি? সো ডিপি উইল বি এফ ইন্টু। এবার যদি আমি এখানে এই ডিপিটার উপরে ইন্টিগ্রেশন করি তাহলে আমি এখানে পাবো এফ, তাহলে ডিপির উপরে যদি আমি ইন্টিগ্রেশন করি যেটা আমি পাবো সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন সাপোজ T1 থেকে T2 নিলাম, তাহলে এটা T1 থেকে T2, T1 থেকে T2, তাহলে ডিপি মানে কি T2 মাইনাস T1। ওকে, এটা তোমরা হচ্ছে ইন্টিগ্রেশন T1 টু T2 f dt। এইটা হচ্ছে বলের ঘাত, ইন্টিগ্রেশন f dt P2 মাইনাস P1, P2 মাইনাস P1 এটা ভরবেগের পরিবর্তন, এটা সমানই বলের ঘাত। এইখানে বলের ঘাতটা এরকম ফর্মে আছে, কেন এরকম ফর্মে আছে? এফটাকে আমি বাইরে বের করতে পারছি না কারণ এফটা এখানে কনস্ট্যান্ট নয়, এখানে এই এফটা ছিল কনস্ট্যান্ট ধ্রুবক বল, এখানে জেনারেল ধ্রুবক হতেও পারে নাও হতে পারে। তাহলে জেনারেলি আমার বলের ঘাত কি বলা উচিত? আই ইজ ইকুয়াল টু ইন জেনারেল সেটা হচ্ছে ইন্টিগ্রেশন T1 টু T2 f dt। এখন যদি এফটা কনস্ট্যান্ট হয় তাহলে এফটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কত হবে? জাস্ট ইন্টিগ্রেশন dt ফ্রম T1 টু T2, দ্যাট ইজ কত? f ইন্টু ইন্টিগ্রেশন dt মানে কত? T2 মাইনাস T1। তাহলে T2 মাইনাস T1 যদি t ধরি তাহলে সেটা f ইন্টু t, এটা আগেরটা চলে এল। তার মানে ব্যাপারটা হচ্ছে যে এইটা জেনারেল ফর্ম, দিস ইজ দ্য জেনারেল মোর জেনারেল এক্সপ্রেশন অফ বলের ঘাত, আর এইটা মোর জেনারেল এক্সপ্রেশন। বাট দিস f into t is I is equal to যেটা f into t বলছে, this is a special case, this is applicable only when f is constant, যেটা আমি এখান থেকে নির্ণয় করতে পারছি f একমাত্র কনস্ট্যান্ট হলে বাইরে বেরোবে ইন্টিগ্রেশনের, না হলে এখানে ইন্টিগ্রেশন করতে হবে। এবং ইন্টিগ্রেশনের রেজাল্টটা কি হবে সেটা ডিপেন্ড করছে f t এর উপরে কিভাবে নির্ভরশীল সেটা অঙ্কে দেওয়া থাকবে, তাহলে সেই অনুযায়ী আমাকে এখানে f টা বসাতে হবে, সেই অনুযায়ী t এর লিমিট বসাতে হবে, সেই অনুযায়ী i বের করতে হবে। দিস ইজ দ্য মোস্ট জেনারেল কেস। বাট মোস্ট অফ দ্য কেস আমরা দেখতে পাবো আমাদের বইতে যে প্রবলেমগুলো আছে সেটা এটা দিয়ে সলভ হবে। I is equal to f into t, this is nothing but actually ফোর্স ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তনের হার। বুঝা গেল? এবারে এখান থেকে আমি একটা বিষয় বলতে পারি, আমি এটা গ্রাফিক্যাল অ্যানালিসিসও করতে পারি। এই বিষয়টা কিরকম গ্রাফিক্যাল অ্যানালিসিস করতে পারি? গ্রাফিক্যাল অ্যানালিসিস আমরা এই বলের খাতে করতে পারি। So what should be the graphical analysis of this topics? I should do the graphical analysis also. Okay. So what will be the graphical analysis? আমার দুটো কন্ডিশন, একটা হচ্ছে f is equal to constant, আর একটা আমরা অ্যানালিসিস করব যখন f not equal to constant। f is equal to constant হলে কি হবে, f not equal to constant হলে কি হবে। তাহলে f is equal to constant যদি হয় তাহলে আমি যদি f ভার্সেস t লেখচিত্র অঙ্কন করি সেই লেখচিত্রটা কিরকম হবে?
this is f and this is t, তাহলে f is equal to constant মানে সেটা t অক্ষের সমান্তরাল সরলরেখা, জাস্ট এটা হবে। এখন যদি সাপোজ আমি বলি যে এই পয়েন্টটা হচ্ছে আমার 0 পয়েন্ট t ইকুয়াল টু, এইটা সাপোজ আমার t ইকুয়াল টু t1 পয়েন্ট, এটা সাপোজ আমার t ইকুয়াল টু t2 পয়েন্ট, এবং এই টাইমটা হচ্ছে t, এই টাইমটা কত t2 minus t1, this t2 minus t1, so t can be written as t2 minus t1, ওকে। এখন আমি যদি এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, এটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এর দৈর্ঘ্য কত? এদিকে যদি বলি প্রস্থ, যদি বলি এর টি, আর এদিকে যদি বলি দৈর্ঘ্য কত এফ, এটা করতে এফ, এবার কি আছে এফ এক্সিস, তাহলে এটা করতে এফ, তাহলে এফ ইন্টু টি is f into t, f into t, this is the area of this shaded region, okay। এখানে এরিয়া বলি, area of the shaded region, area of the shaded region, okay। তাহলে এই shaded regionটা যদি আমি এরিয়া বলি, এটা কত হবে f into t। আবার আমরা কি দেখেছি, এই f into t টা হচ্ছে বলের ঘাত i, তার মানে আমি এখান থেকে কনক্লুড করতে পারি যে f ভার্সেস t লেখচিত্র যে ক্ষেত্রফলটা আমার দিচ্ছে, সেই ক্ষেত্রফলটাই হচ্ছে কি বলের ঘাত, সেই ক্ষেত্রফলটাই হচ্ছে যে বলের ঘাত। and this analysis is based on that f is equal to constant. I can do the same analysis with the help of a general case, that is if not is equal to constant, and if not is equal to constant, then this will not be a straight line. So if this is not straight line, then what will be the graph between f and t? It can be of any types of curves, এর মানে যে কোনো ধরনের কার্ভ হতে পারে। তাহলে আমি একটা এক্সাম্পল নিচ্ছি যে কি ধরনের কার্ভ, সাপোজ একটা, সেটা আমাকে বলা থাকবে এফটা যখন এফ এর সঙ্গে আমি টি এর রিলেশনটা জানছি, আমি বলতে পারবো না কার্ভ কিরকম হবে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হবে। তাহলে আমি একটা জেনারেল কার্ভ ধরুন, সাপোজ এটা একটা কার্ভ লাইন, এবং তখন যদি আমি বলি যে দিস ইজ এফ ভার্সেস টি গ্রাফ, অ্যান্ড এটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু t1, এটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু t2, তাহলে আমার কি করতে হবে? তখন তো আমি এটা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না আয়তক্ষেত্রের মতো এখানে। তখন আমরা কি করি, ইন্টিগ্রেশনের সময় বলেছিলাম যে তখন আমরা এই ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য কি করব, এইখানে একটা খুব ক্ষুদ্র রিজিয়ন ধরবো যেটা আয়তক্ষেত্রের মতো হবে, খুবই স্মল পোরশন। তাহলে এই স্মল পোরশনটাকে কিন্তু আমি আয়তক্ষেত্র হিসেবে ট্রিট করতে পারি, যার বেধটা হচ্ছে ডিটি আর এদিকে হচ্ছে এফ। তাহলে এর এরিয়াটা কত হবে এফ ইন্টু ডিটি, এই ক্ষুদ্র এরিয়াটা কত হবে এফ ইন্টু ডিটি। তাহলে আমি যদি পুরো এরিয়াটা বের করতে চাই, আমাকে এটা সব এফ ডিটি এফ ডিটি এফ ডিটি এফ ডিটি করে যোগ করতে হবে, তাহলে এটা ইন্টিগ্রেশন এফ ডিটি। লিমিটটা কোথায় হবে t1 থেকে t2, t1 থেকে t2, এইটা হবে এরিয়াটা। তাহলে এখানে এরিয়াটা হয়েছিল এফ ইন্টু টি, এখানে এরিয়াটা কত হলো এফ ডিটি ইন্টিগ্রেশন t1 থেকে t2। তার মানে আলটিমেটলি যেটা আসছে সেটা এইটাই আমরা দেখেছিলাম আই। আবার আই একটু আগে আমি ডিফাইন করলাম, আই ইজ ইকুয়াল টু কি লিখেছিলাম ইন্টিগ্রেশন t1 টু t2 এফ ডিটি। তার মানে অ্যাকচুয়ালি কি যে এই ক্ষেত্র এইখানে যখন কনস্ট্যান্ট ছিল তখনও এই ক্ষেত্রফলটা আমার আই কে প্রকাশ করেছিল, এখানেও সেম ধ্রুবক বলের ক্ষেত্র এই ক্ষেত্রফলটা আমার আই কে প্রকাশ করছে। তার মানে ফোর্স কনস্ট্যান্ট হোক বা ভেরিয়েবল হোক, এই যে জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্ট বলের ক্ষেত্রে সেটা তো সবসময় সেম থাকবে। দুবারেই আসলে এই যে আমি বলের ঘাতের কথাটা বলছি সেটা অফকোর্স অবভিয়াসলি এফ অ্যান্ড টি যে লেখচিত্র, সেই লেখচিত্রের ক্ষেত্রফল। এখন সেই লেখচিত্রের যে ক্ষেত্রফলটা, সেই লেখচিত্রের ক্ষেত্রফলটা কিভাবে আমি নির্ণয় করব, তার জন্য আমার অপারেশনটা অন্যরকম হচ্ছে। কখনো অ্যালজেব্রিক অপারেশন সিম্পল গুণ এফ ইন্টু টি,
তখন আমাকে ক্ষেত্রফলটা বের করার জন্য ইন্টিগ্রেশন বা ক্যালকুলাসের সাহায্য নিতে হচ্ছে। বাট we are interested to determine the area of the region bounded by the curve f is equal to constant or f not is equal to constant. যাই হোক না কেন আমাদের ইন্টারেস্ট কিন্তু ওই শ্যাডেড রিজিয়নে, মানে ওর দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা নির্ণয় করা। এবং সেই ক্ষেত্রফলটা আমরা যেভাবেই নির্ণয় করে না কারণ তার যে আউটকাম রেজাল্ট সেটা বলের ঘাত প্রকাশ করবে। The problem will be complicated when f not is equal to constant. The problem will be very simple when f is equal to constant. But the geometrical significance, physical significance remains same. It does not depend on the mathematical calculation. So, when f not is equal to constant, the mathematical calculation will be complicated than when f is equal to constant. But the significant will not be changed, of course. এবং সিগনিফিক্যান্ট এখানে কি না, এফটি লেখচিত্রের ক্ষেত্রফল সব সময় বলের ঘাতকে প্রকাশ করে। ইজ ক্লিয়ার? ওকে।